ফলে অভিশপ্ত হয়ে যায় সে নিজে। আর এই অভিশাপের দরুন আস্তে আস্তে করে তার শরীরে ভর করতে থাকে ওই শয়তান। এই শয়তান জিনের পাওয়ার ছিল মূলত কিছুটা জম্বির মতো। সে যাকে কামড়াতো এবং তার উপর রিচুয়াল করা মাত্রই সে পরিণত হতো তার মতোই একটা জম্বি শয়তানে। এখন হোস্টেলে থাকা 27 জন স্টুডেন্টের মধ্যে থেকে অনেক স্টুডেন্টরাই এরকম জম্বি শয়তানে পরিণত হয়। এমন পরিস্থিতিতে বাকি স্টুডেন্টরা কিভাবে বাঁচবে? না তো তারা পালাতে পারছিল, না তো এই শয়তানদেরকে মারতে। তাদের পরিণতি কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যার নাম রাসুক অর্থাৎ আসর। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একটা বয়েজ হোস্টেলের দৃশ্য দেখতে পাই, যেখানে রুমে বসে একজন ছেলে স্ক্রলিং করছিল। এমন সময় আচমকা বিদ্যুৎ চমকে ওঠে এবং কারেন্ট চলে যায়, ফলে চারিদিক অন্ধকার হয়ে পড়ে। সেই সাথে নেটওয়ার্কও থাকে না। ছেলেটি তাই তো বিরক্ত হচ্ছিল। এমন সময় পেছন থেকে কারোর একটা গোঙানোর আওয়াজ শোনা যায়। সেদিকে তাকাতেই সে অন্ধকারের মধ্যে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। কে জিজ্ঞাসা করলে অপর পাশ থেকে কোনো উত্তর আসে না। তবে অন্ধকারে থাকা ছেলেটি যখন আলোর কাছে আসে তখন দেখা যায় তার বিভৎস রূপ, যাকে দেখতে কোনো জম্বি থেকে কোনো অংশে কম ছিল না। ফলে তার আক্রমণে সুস্থ ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালাতে আরম্ভ করে। সে চিৎকার করে আশপাশ থেকে সাহায্য চাইছিল, কিন্তু তাকে সাহায্য করার মতো সেখানে কেউই ছিল না। এভাবেই পালাতে পালাতে সে একটা রুমের ভিতরে ঢুকে বিছানার নিচে লুকিয়ে পড়ে। সে সেখানেই ভয়ে কাঁপছিল। এমন সময় আমরা দেখতে পাই ওই ঘরে প্রবেশ করেছে জম্বির মতো দেখতে ওই ছেলেটি। সে আচমকা এসে বিছানার নিচে লুকিয়ে থাকা ছেলেটির মাথা ধরে বসে, আর সেখানেই ছটফট করতে থাকে ছেলেটি এবং রক্ত ছিটে পড়তে থাকে চারিপাশে। এরই সাথে শেষ হয়ে যায় দৃশ্যটি। আমরা দেখতে পাই কয়েকজন ফ্রেন্ডের একটা গ্রুপকে, যারা কিনা সকলে বয়েজ হোস্টেলে থাকতো। এই 5 ফ্রেন্ডের সাথে 2 জন মেয়েও ছিল। একজন ছিল আদিলের বোন আলিয়া, আর অন্যজন ছিল আলিয়ার বেস্ট ফ্রেন্ড ফিজা, যার গাড়িতে করে তারা এই জঙ্গলে পিকনিক করতে এসেছিল। পিকনিকে এসে তারা সব ফ্রেন্ডরা মিলে ভীষণ মজা করছিল। এখানে আদিলের ফ্রেন্ড অরির বেশ ছবি তোলার প্রতি আগ্রহ ছিল। তারা সবাই মিলে ঝিলের পানিতে গোসল করছিল। অন্যদিকে ফিজা ব্যস্ত ছিল তার গাড়ির টায়ার চেঞ্জ করতে। অন্যদিকে ওই সময় আমরা একটা প্রাইভেট কারে করে তাদের হোস্টেলের দিকে আসতে দেখতে পাই একজন টিচারকে। এই টিচারের নাম ছিল নাজিম। নাজিমের হাত দেখে আমরা বুঝতে পারি যে সে সম্প্রতি কোনো এক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে। এখন যেহেতু সেমিস্টার ব্রেক ছিল, তাই ড্রাইভার তাকে প্রশ্ন করে যে সে এখন কেন কলেজে যাচ্ছে। কলেজে এখন তো কোনো স্টুডেন্টই হয়তো বা নেই। নাজিম এই কথার কোনো উত্তর দেয় না। অন্যদিকে আলিয়া দেখতে পাই আদিল অর্থাৎ তার ভাইকে তার মা কল করেছে। ফোন নিয়ে সে আদিলের কাছে যায়, তবে আদিল তখন তার মায়ের সাথে কথা বলতে চায় না। সে আলিয়াকে বলে যে সে পরবর্তীতে কল ব্যাক করবে। তখন আলিয়া তাকে মনে করিয়ে দেয় যে তাদের হোস্টেলে নেটওয়ার্ক পাওয়া যায় না। প্রত্যুত্তরে আদিল বলে সেখানে ওয়াইফাই এর কানেকশন রয়েছে, সে তাদের মায়ের সাথে কথা বলে নেবে। এখন এই কথা মেনে নিয়ে আলিয়াই তার মায়ের কল রিসিভ করে এবং তার সাথে কথা বলে। সে যখন তাদের মায়ের সাথে কথা বলছিল তখন তার ছবি তুলতে থাকে ওয়ারি। ওয়ারি মূলত আলিয়াকে পছন্দ করত, যে ব্যাপারটা আলিয়াও জানতো। এখন অন্যদিকে আমরা হোস্টেলের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন মহিলা আসে হোস্টেলের ছেলেদের জন্য খাবার ডেলিভারি করতে। সেখানে থাকা সিকিউরিটি গার্ড বলে যে মাত্র হাতে গোনা কয়েকজন বাদে বাকি সবাই সেমিস্টার ব্রেকে বাড়িতে চলে গিয়েছে। তখন তাদের দুজনের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে এই হোস্টেলের ঠিক পেছনে একটা গ্রাম ছিল। প্রায় 1 সপ্তাহ আগে সেখানে কিছু একটা ঘটেছিল, যে ভয়ঙ্কর ঘটনার দরুন বেশ কয়েকজন পজেসড হয়ে গিয়েছিল। সেখানে অনেক লোক মারাও পড়েছে। যদিও সিকিউরিটি গার্ড মহিলাটির এই কথায় খুব একটা গুরুত্ব দেয় না। অন্যদিকে পিকনিকে থাকাকালীন নামাজের সময় হয়ে যাওয়ায় ইলহাম নামাজ পড়ে এবং তার সাথে আলিয়াও জয়েন করে। তারা দুজন নামাজ আদায় করে খাবারের স্থানে চলে যায়। সেখানে বাকি সবাই উপস্থিত থাকলেও ওয়ারি ছিল না। সে তো জঙ্গলের মাঝে ঘুরে বেড়াচ্ছিল এবং ছবি তুলে বেড়াচ্ছিল। এটা করার সময় আচমকাই জঙ্গলের পথে তার পায়ে একটা ছোট্ট কাচের বোতল বাঁধে, যেটার মুখ লাল একটা সুতো দিয়ে পেঁচানো ছিল। সেই সাথে এই বোতলের উপরেও কিছু একটা লেখা ছিল। এইসব ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে ওয়ারি এখানে এই বোতলটির মুখ খুলে ফেলে।
সাথে সাথে ধোঁয়ার মতো কিছু একটা বের হয় বোতলটি থেকে। আশপাশ থেকে ফিসফিসানির আওয়াজ শোনা যায়, ফলে ভয়ে ওয়ারির হাত থেকে বোতলটি নিচে পড়ে যায় এবং ভেঙে যায়। এর ভেতর থেকে কালো লিকুইড টাইপের কিছু একটা বের হয়। সেই সাথে ছোট্ট একটা পুতুলের মতো কিছু একটা ছিল, যেটা সে দেখছিল এবং ছবি তুলছিল। এমন সময় পিছ থেকে তার নাম ধরে কেউ যেন ডাক দেয়, তবে সেখানে তো কেউই ছিল না। অপর পাশ থেকেও ডাক শোনা যায়, তবে সেখানেও কেউই ছিল না। এমন সময় তার বন্ধুরা তাকে ডাকতে থাকে, ফলে সে আর এইসবে গুরুত্ব না দিয়ে সেদিকে চলে যায়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই যে স্থানে সে বোতল ভেঙেছিল তার পাশে একটা গাছে অদ্ভুত কিছু কালো জাদুর মন্ত্র লেখা ছিল। সেই সাথে ছিল অসংখ্য বোতল। দেখে মনে হচ্ছিল এখানে কেউ উপাসনা করেছে কোনো ভয়ানক শক্তির। এখন অন্যদিকে আমরা দেখতে পাই হোস্টেলে খাবার রেখে ওই মহিলা যখন চলে যাচ্ছিল তখনই সেখানে চলে আসে নাজিম। নাজিমকে দেখে ওই মহিলা এবং সিকিউরিটি গার্ড দুজনে একটু অবাক হয়। টিচার নাজিম ওয়ার্ডেনের খোঁজে ভেতরে চলে যায়। তখন সিকিউরিটি গার্ডের মাধ্যমে আমরা জানতে পারি নাজিম মূলত অ্যাক্সিডেন্টের পর থেকে ছুটিতে ছিল। এখনো তার ছুটিতে থাকার কথা, আর এই কারণেই তারা অবাক হয়েছিল এই সময় তাকে ফিরতে দেখে। ওয়ার্ডেনের ঘরে যাওয়ার পর জানা যায় যে নাজিমকে মূলত ওয়ার্ডেনই ডেকে পাঠিয়েছে, কারণ একদিনের জন্য তাকে স্টুডেন্টদের খেয়াল রাখতে হবে। ওয়ার্ডেনের কিছু ইমার্জেন্সি কাজ চলে এসেছে, আর এর জন্য সে নাজিমকে দুঃখ প্রকাশ করে। নাজিম নিজেও বাড়িতে থাকতে চাইছিল না, সেও একটু চেঞ্জ চাইছিল, আর এই কারণেই সে এই ব্যাপারটা নিয়ে দুঃখী ছিল না। এখন ওই রাতে মোট 27 জন স্টুডেন্ট এই হোস্টেলে থাকবে। ওয়ার্ডেনের ঘরে থেকে তাদেরই খেয়াল রাখবে নাজিম। ওয়ার্ডেন যখন তাকে বলে যে আজ মাগরিবের ওয়াক্তে নামাজের সময় সেই যেন ইমাম হয়, যেমনটি সে এতদিন হয়ে এসেছে, তবে এখানে নাজিম বলে অন্য কাউকে ডেকে নিতে। ফলে আমরা বুঝতে পারি ওই অ্যাক্সিডেন্টের কারণে নাজিম মূলত মহান আল্লাহ তাআলার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যে ব্যাপারটা নিয়ে খারাপ লাগে ওয়ার্ডেনেরও। এখন সে সেখান থেকে সরাসরি চলে আসে ওয়ার্ডেনের ঘরে। সেখানে এসে নাজিম অনেক দুঃখী হয়ে পড়ে। সে তার পকেট থেকে তার স্ত্রী এবং সন্তানদের ছবি বের করে। তার স্ত্রী এবং 2 ছেলে মেয়ে ছিল। এই অ্যাক্সিডেন্টের কারণেই তাদেরকে হারাতে হয়েছে নাজিমকে, আর এই কারণেই মূলত মহান আল্লাহ তাআলার এই বিচার সে কিছুতেই মেনে নিতে পারছিল না। এখন এদিকে আদিলদের রওনা দিতে বেশ দেরি হয়ে যায়। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং ওয়ার্ডেনও হোস্টেল থেকে চলে গিয়েছিল, যে কারণে সিকিউরিটি গার্ড দরজা আটকে দিয়ে বাইরে কোথাও চলে যায়। তখনই মেন দরজার কাছে এসে পৌঁছায় ফিজা সব স্টুডেন্টদের নিয়ে। তবে গেট বন্ধ দেখে তারা বুঝতে পারছিল না যে তারা ভেতরে কিভাবে প্রবেশ করবে। তখনই তাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড নিকের মাথায় একটা বুদ্ধি আসে। সে ফিজাকে বলে মেন রোডের কাছে নিয়ে গিয়ে তাদেরকে নামিয়ে দিতে। মেন রোডের সাথে এই হোস্টেলের যে পকেট গেটটা ছিল সেটা দিয়ে ভেতরে প্রবেশ করা যেত। এখন সেখানে নামিয়ে দেওয়ার পর আদিল তার বোন আলিয়াকে বিদায় জানায় এবং তার কাছ থেকে কিছু টাকা রেখে দেয়। এখানে তাদের কনভারসেশন থেকে আমরা বুঝতে পারি আলিয়ার খুব আদরের ছিল আদিল। তারা দুজন আসলে যমজ ভাই বোন, আর এই কারণেই তারা একজন আরেকজনকে প্রচন্ড ভালোবাসতো। সেই সাথে ফিজারও মনে হচ্ছিল যে ওয়ারি হয়তো বা আলিয়াকে পছন্দ করে, তবে আলিয়া তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। এখন তারা সকলে ভেতরে প্রবেশ করে। সবার শেষে ছিল ওয়ারি, যাকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না আদিল। সে এখানে ওয়ারির কাছে জিজ্ঞাসা করে যে সে আলিয়াকে পছন্দ করে কিনা। ওয়ারি জিজ্ঞাসা করে যে এতে কি কোনো সমস্যা আছে। আদিল বলে সমস্যা তো আছে, সে তার দুলাভাই হতে চলেছে। এই ব্যাপারটা নিয়ে 2 বন্ধু মজা করতে করতে ভেতরে প্রবেশ করে, তবে তারা কিছুতেই ওয়ার্ডেনের হাতে ধরা পড়তে চাইছিল না। তারা সকলে যেহেতু সেমিস্টার ব্রেকে ছিল, তাই তারা নিশ্চিত হয়ে যায় যে টিচাররা কেউ হোস্টেলে নেই, আর এই কারণেই টিচার রুমের সামনে দিয়ে তারা ভেতরে প্রবেশ করবে বলে ঠিক করে। এখন তারা নির্ভয়ে ভেতরের দিকে যাচ্ছিল, এমন সময় অলি একটা অন্ধকার ঘর থেকে তার নামের ডাক শুনতে পায়। সেদিকে এগিয়ে গেলে সে কাউকে দেখতে পায় না, তাই তো ফোনের টর্চ জ্বালিয়ে সে ভেতরে দেখার চেষ্টা করে। এরপরও সেখানে কাউকেই দেখা যায় না, তাই তো সে চলে আসছিল। এমন সময় আমরা ঠিকই ওই কণ্ঠের ডাক শুনতে পাই, যেদিকে খেয়াল না করে অরি চলে আসে। এদিকে অরিকে এতটা পিছে দেখে আদিল একটু অবাক হয় এবং তাকে এর কারণ জিজ্ঞাসা করে, তবে অরি তার সাথে এই অদ্ভুত অনুভূতির ব্যাপারে শেয়ার করে না। এখন তারা মজা করতে করতে গিয়ে পৌঁছায় নিজেদের হোস্টেল রুমে। সেখানে গিয়ে তারা হতবাক হয়ে যায়, কেননা টিচার নাজিম তাদের জন্য অপেক্ষা করছিল। তারা যখন বাহানা করতে থাকে যে তারা নামাজ
পড়ছিল তখন নাজিম এখানে লিস্ট বের করে, যেখানে মাত্র 7 জন স্টুডেন্টই আজকে নামাজে জয়েন করেছিল, যাদের মধ্যে তাদের নাম নেই। ফলে এখানে তারা বুঝতে পেরেছিল যে তারা ধরা পড়ে গিয়েছে। এর উপর আবার নাজিম তাদের বেডের কাছে গ্যাস লাইট এবং সিগারেট পেয়েছিল। তারা এখানে যদিও অস্বীকার করার চেষ্টা করে, তবে তারা বাদে এই রুমে আর কোনো স্টুডেন্ট নেই, সবাই সেমিস্টার ব্রেকে গিয়েছে। এ কারণে তাদের শাস্তি পেতে হয়। নাজিম তাদেরকে ওয়াশরুম ধোয়ার দায়িত্ব দেয়। বাধ্য হয়ে তারা 5 ফ্রেন্ড মিলে ওয়াশরুম ধুচ্ছিল। তারা এখানে হাসি ঠাট্টা করছিল, তখনই আদিল লক্ষ্য করে ওয়ারি কিছুটা অন্যমনস্ক। সেই ব্যাপারে জিজ্ঞাসা করলে ওয়ারি বলে তার একটু জ্বর জ্বর এসেছে। তখনই সেখানে আর 2 জন স্টুডেন্ট চলে আসে। অন্যদিকে ওই সময় আমরা নাজিমকে দেখতে পাই যে কিনা ওই সিগারেটের বক্স এবং গ্যাস লাইট নিয়ে নিজের রুমে রাখে এবং এইসব নিয়েই ভাবতে থাকে। এমন সময় হঠাৎই বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়ে ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে যায়, যার ফলে পুরো কলেজে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্ধকারে ছেয়ে যায় চারপাশ, ফলে কলেজের ওয়াইফাই কানেকশনে চলে যায়। কলেজটি এমন স্থানে ছিল যেখানে কোনো রকম নেটওয়ার্কই ছিল না। ফলে আদিল চিন্তায় পড়ে যায় যে সে তার মায়ের সাথে কিভাবে কথা বলবে। এইসব চিন্তা ভুলে 4 জন মিলে কাজ করতে থাকে এবং মজা করতে থাকে। ওই সময় ওয়ারি একাকী দাঁড়িয়ে ছিল, যেখানে হঠাৎ করে সে ওই কণ্ঠের বারবার ডাক শুনতে পায়, যা শুনে এবার তার শরীর খারাপ হতে শুরু হয়। তার ওই দৃশ্যগুলো চোখে ভাসতে থাকে যেগুলো আমরা ওই জঙ্গলে দেখেছিলাম, অর্থাৎ কালো জাদুর সব জিনিসপত্রের দৃশ্য। এগুলো দেখতে দেখতে হঠাৎ করে তার বমি হতে শুরু করে, তার মুখ থেকে রক্ত পড়ছিল। তার এই আওয়াজ শুনে সবাই তার কাছে ছুটে আসে এবং ওয়ারিকে এইভাবে অসুস্থ হয়ে পড়তে দেখে তাকে রুমে নিয়ে যাওয়া হয়। বিছানায় শুয়ে দেওয়ার পর আদিল লক্ষ্য করে ওয়ারির গায়ে অনেক জ্বর, তার কপালে হাত দেওয়া যাচ্ছিল না। হুট করে তাকে এইভাবে অসুস্থ হয়ে পড়তে দেখে তারা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তাই তো আদিল তখনই বেরিয়ে পড়ে টিচারের কাছে যাওয়ার জন্য, যাতে করে মেডিসিন আনতে পারে। সে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই হঠাৎ করে ওয়ারি ছটফট করতে থাকে, যেন তার শরীরের ভেতরে কিছু একটা হয়ে যাচ্ছিল, যার উপর তার নিজের কোনো কন্ট্রোলই ছিল না। অন্যদিকে ওই সময় আমরা টিচার নাজিমকে দেখতে পাই যে কিনা সিকিউরিটি গার্ডের কাছে গিয়েছিল কেন কারেন্ট গিয়েছে এ ব্যাপারে শুনতে। তবে এখন যেহেতু ইলেকট্রিশিয়ান ডাকতে হবে, তাই কাল সকালের আগে কারেন্ট আসবে না। এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ে নাজিম। সেই স্টুডেন্টদের দিকে ঠিকভাবে খেয়াল রাখতে বলে সেখান থেকে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে সে নিজের রুমের সামনে দেখতে পায় আদিলকে। আদিল যখন ওয়ারির অসুস্থতার কথা বলে, তখন তার মনে হয় সে হয়তোবা মিথ্যা বাহানা বানাচ্ছে কাজ থেকে বাঁচার জন্য। তবে আদিল তাকে তার সাথে যেতে বলে। ওই সময় আমরা ওয়ারিকে দেখতে পাই, যার মুখ থেকে কালো লিকুইড বের হচ্ছিল। তাকে কোনোভাবেই ধরে রাখতে পারছিল না নিক, স্যাম এবং ইলহাম। একবারে তার মুখ থেকে অনেকখানি লিকুইড বের হয় এবং সে শান্ত হয়ে পড়ে। ইলহাম তাকে দেখতে এগিয়ে গেলে সে আক্রমণাত্মক হয়ে ওঠে, যা দেখে তারা 3 জনই ভীষণ ভয় পেয়ে যায়। তার চোখ পুরোপুরি কালো হয়ে গিয়েছিল এবং সে এক জম্বির মতো ব্যবহার করছিল। সে এখানে তার এই ভয়ঙ্কর রূপ নিয়ে এগিয়ে যাচ্ছিল ইলহামের দিকে। ইলহাম এটা দেখে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় সেখানে এসে পৌঁছায় আদিল এবং নাজিম। ওয়ারির মুখে লাইট পড়া মাত্রই সে সেখান থেকে পালিয়ে যায়। এই আক্রমণের দরুন নিক পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই তাকে নিয়ে যাওয়া হয় নাজিম অর্থাৎ ওয়ার্ডেনের রুমে। সেখানে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দেওয়া হয়। এরপর নাজিম তাদেরকে জিজ্ঞাসা করে যে কি কি হয়েছে সবকিছু খুলে বলতে। সবটা শোনার পরও নাজিম বুঝতে পারছিল না যে ওয়ারির আসলে কি হয়েছে। এদিকে কারেন্ট না থাকায় ওয়াইফাই এবং টেলিফোনে কোনো রকম লাইন ছিল না। এছাড়া পুরো কলেজে নেটওয়ার্ক পাওয়া যেত শুধুমাত্র একটা নির্দিষ্ট স্থানে। জেলার ব্যাপারে জানার পর নাজিম আদিলকে নিয়ে বেরিয়ে পড়ে ওই স্পটে যাওয়ার জন্য, যাতে করে যোগাযোগের মাধ্যমে তারা বাইরে থেকে কোনো সাহায্য আনতে পারে। বাকি 3 জন ওই রুমেই দরজা আটকে বসেছিল। অন্যদিকে ওয়ারিও কিন্তু শান্ত ছিল না। সে এখানে থাকা একজন স্টুডেন্টকে একা ওয়াশরুমে পায় এবং তাকে কামড়ে দেয়। আর এরপর সে ওই রক্ত নিয়ে তার মুখের উপরে ওই মন্ত্রগুলো লিখতে থাকে যেগুলো ওই গাছে লেখা ছিল। সাথে সাথে ওই ছেলেটিও পজেস হয়ে যায় এবং পরিণত হয় ওয়ারির মতো আরেকটা জম্বিতে, যার চিৎকার শুনে নাজিম ঠিক করে যে সে এটা দেখতে যাবে। এই সময়ের মধ্যে আদিল যেন ওই স্পটে গিয়ে বাইরের কারোর সাথে যোগাযোগ করে। এদিকে সিকিউরিটি গার্ডও ওই সময় বাইরে থেকে কারোর একটা আওয়াজ শুনতে পায়। বাইরে এসে সে দেখতে পায় দূরে একটা স্টুডেন্ট দৌড়ে যাচ্ছে। সে ভাবে স্টুডেন্টরা এখনো জেগে আছে কেন।
এটা চেক করতেই সে বেরিয়ে পড়ে। অন্যদিকে আদিলকে দেখা যায় যে কিনা দোতলায় পৌঁছে গিয়েছিল, তবে সেখানে যাওয়ার পরও তার ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না। অন্যদিকে নাজিম গিয়ে পৌঁছেছিল আরেক স্টুডেন্টের রুমে। সেখানে দুইজন স্টুডেন্ট রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়েছিল, আরেকজনকে নৃশংসভাবে খাচ্ছিল আরো দুজন স্টুডেন্ট। এরই মাঝে বিছানায় পড়ে থাকা ওই দুইজন স্টুডেন্টও কাঁদতে আরম্ভ করে। সেই সাথে যারা জম্বিতে অলরেডি পরিণত হয়েছিল তাদের মধ্যে থেকে একজন হামলা করে নাজিমের উপর। নাজিম দৌড়ে পালাতে আরম্ভ করে। এক পর্যায়ে এসে সে অন্ধকারে লুকিয়ে পড়ে, যার ফলে ওই জম্বি দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। তবে আচমকা আরেকটা জম্বি এসে তার উপর হামলা করে। তখন নাজিম তার হাতে থাকা স্পটলাইটটা চালু করলে ওই আলো কিছুতেই সহ্য করতে পারে না ওই জম্বিটি, তাই তো সে এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সিকিউরিটি গার্ড তখনও পর্যন্ত স্টুডেন্টদের চেক করছিল। হঠাৎই কিছু দূরে সে একজন স্টুডেন্টকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং তার কাছে এগিয়ে আসে। তার কাঁধে হাত রাখতেই ওই স্টুডেন্ট হামলা করে সিকিউরিটি গার্ডকে। অন্যদিকে ওই সময় আরেকজন স্টুডেন্ট টিচারের কাছে আশ্রয়ের জন্য পৌঁছে গিয়েছিল ওয়ার্ডেনের রুমে, যেখানে ওই মুহূর্তে অজ্ঞান নিককে নিয়েছিল স্যাম এবং ইলহাম। ইলহাম দরজা খুলতে চাইছিল, তবে স্যাম তাকে দরজা খুলতে দেয় না। তার মনে হচ্ছিল এটা ওয়ারির কোনো ধোঁকা হতে পারে। তারা নিজেদের জন্য কোনো বিপদ ডেকে আনতে চায় না। নিক এমনিতেও পালাতে পারবে না, সে অজ্ঞান। এই নিয়ে তাদের কথা কাটাকাটি চলছিল। এমন সময় এখানে জম্বি চলে আসে এবং ওই ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আদিল দোতলার ওই রুমগুলোর একটা রুমের ভিতরে ঢোকার পর জানালার বাইরে ফোন নিতেই একটুখানি সময়ের জন্য নেটওয়ার্ক পায়। ওই সময় আমরা দেখতে পাই আলিয়া গাড়িতে করে বাড়িতে ফিরছিল। তার হঠাৎ করেই মনটার মধ্যে কেন যেন কু ডাকছিল। এই ব্যাপারে সে ফিজাকে বলেও। এমন সময় তার ফোনে কল আসে আদিলের, তবে সেখানে নেটওয়ার্ক এতটাই বাজে ছিল যে আলিয়া কোনো কিছু শুনতেই পাচ্ছিল না। আদিলের বলা শুধু একটা কথাই সে শুনতে পারে, ডেঞ্জার। এটুকু শোনা মাত্রই ফোনটি কেটে যায়। ওই সময় আমরা দেখতে পাই আদিলের পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে, তবে পেছনে আওয়াজ শুনে সেদিকে তাকালে আদিল কাউকেই দেখতে পায় না। এমন সময় আচমকা ওয়ারি তার উপর হামলা করে। আদিল আপ্রাণ চেষ্টা করছিল ওয়ারির হাত থেকে বাঁচার, তবে ওয়ারি তার হাতে কামড়ে ধরে। তখন আদিল তার হাত থেকে বাঁচার জন্য হাতের কাছে ধারালো একটা বস্তু পেয়ে সেটা ঢুকিয়ে দেয় ওয়ারির মাথায়, ফলে ওয়ারি সেখানেই পড়ে যায়। ওয়ারির এই আক্রমণে আদিলের ফোনটি পড়ে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, ফলে সে আর কোনো রকম যোগাযোগ করতে পারে না আলিয়ার সাথে। তাই তো ওই রুম থেকে সে বেরিয়ে যায়। আর সে বেরিয়ে যাওয়া মাত্রই আমরা দেখতে পাই ওয়ারি আবারও জেগে উঠেছে। তার চোখ পুরোপুরিভাবে কালো এবং সে ভয়ানক আকৃতি ধারণ করেছে। এদিকে আলিয়া বারবার কল করার চেষ্টা করছিল আদিলকে, তবে তার ফোন তো বন্ধ হয়ে গিয়েছিল। এই কারণেই আলিয়া চাইছিল আদিলের হোস্টেলে আবারও ফিরে যেতে, তবে ফিজার মনে হচ্ছিল যে আদিল তাদের সাথে মজা করছে, যেমনটি সে প্রায় করে থাকে, আর আলিয়া সেই ফাঁদে পা দিচ্ছে। তবে আলিয়া খুব ভালোভাবে তার ভাইকে চিনত। সে কখন মজা করছে, কখন সে সত্যি বিপদে আছে এটা সে জানতো। আর এই কারণেই সে ফিজাকে জোর করতে থাকে গাড়িটি ঘোরানোর জন্য। ফিজাও রাজি হয়ে যায়। এদিকে নাজিম একটা গাছের নিচে ওয়ারি সহ সেই সকল স্টুডেন্টদের দেখতে পায় যারা কিনা অলরেডি এই জম্বিতে পরিণত হয়েছে। তারা সেখানে দাঁড়িয়ে কোনো একটা রিচুয়াল করছিল, যে রিচুয়ালের প্রধান ছিল ওয়ারি। এটা দেখে তার বুঝতে আর বাকি থাকে না যে এটা কোনো রকম ভাইরাস অথবা সংক্রামক রোগ নয়। এখন আদিল ফিরে আসে তার বাকি ফ্রেন্ডদের কাছে, যেখানে তার হাতের এই ক্ষত দেখে তার জন্য চিন্তিত হয়ে পড়ে ইলহাম এবং তার ওই ক্ষত স্থানে ঔষধ লাগাতে থাকে। তার কাছ থেকে ওয়ারির অবস্থার ব্যাপারে জানার পর তারা ওয়ারিকে নিয়েও বেশ চিন্তিত ছিল। এমন সময় জ্ঞান ফিরে আসে নিকের। তারা নিককে সব সিচুয়েশন বুঝিয়ে বলছিল। ওই সময় আমরা টিচার নাজিমকে দেখতে পাই যে কিনা লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে ওই ঘরের দিকে এগোচ্ছিল। এমন সময় আচমকা তাকে পেছন থেকে ডাক দেয় ওই সিকিউরিটি গার্ড। সে ওই রুমে যায় এবং সিকিউরিটি গার্ড তার ভয়ঙ্কর অভিজ্ঞতার ব্যাপারে তাকে খুলে বলে। ওই জম্বিটি তার উপর আক্রমণ করেছিল, যার হাত থেকে বাঁচার জন্য সে বারবার তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলেছিল। সে এত নিকট থেকে নিজের মৃত্যু দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে এখানে খাবার দিতে আসা ওই মহিলার বলা কলেজের পেছনে থাকা ওই গ্রামের ঘটনার ব্যাপারেও নাজিমকে জানায়। তার মনে হচ্ছিল দুটো ঘটনা একই রকম, ফলে নাজিমও অনেকটা চিন্তিত হয়ে পড়ে। তবে সে আগে তার রুমে ফিরে যেতে চাইছিল, যাতে করে বাকি স্টুডেন্টদের সাথে মিলে তারা এখান থেকে বাঁচার উপায় বের করতে পারে। এদিকে ওই রুমে থাকা স্টুডেন্টদের অর্থাৎ আদিলদেরকে দেখা যায়, যেখানে
বাতাসের মাধ্যমে তো এই ভাইরাস ছড়াচ্ছে না। এমনটি হলে তারা তো ওয়ারির সাথেই ছিল যখন সে আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তাই সে এখানে আদিলকে বলে যে সে তো ওয়ারির কামড় খেয়েছে, তার শরীরের মধ্যে কেমন লাগছে। তাই এই প্রশ্ন শুনে আদিল একটু চিন্তিত হয়ে পড়ে, কেননা এতক্ষণ পর্যন্ত সে এই ব্যাপারে কোনো কিছু ভাবেইনি। আর ঠিক তখনই আমরা ওয়ারিকে দেখতে পাই এবং জানতে পারি যে এই ভাইরাস কিভাবে ছড়াচ্ছে। এটা কোনো জম্বি ভাইরাস না যে কামড়ের সাথে সাথে ছড়িয়ে যাবে। কামড়ে তো শুধুমাত্র এই কালো জাদুটি এক শরীর থেকে অন্য শরীরে যাবে, তবে তাকে পুরোপুরিভাবে এই কালো জাদুর নিয়ন্ত্রণে আসতে গেলে মন্ত্র সেই সাথে ওয়ারির আশেপাশে থাকা লাগবে। ওয়ারি এখানে নিজের রক্ত দিয়ে হোস্টেলের দেওয়ালে ওই মন্ত্র লিখতে আরম্ভ করে। এটা দেখতে কিছুটা ওই গাছে লেখা মন্ত্রের মতো ছিল। এখন এরই মাঝে আলিয়া এবং ফিজাও পৌঁছে যায় গেটের কাছে, তবে গেট তো লক করা ছিল। এদিকে ভেতরে বসে আদিলও ভাবছিল যে এতক্ষণে আলিয়াদের চলে আসার কথা, যদি তারা তার কথা শুনে থাকে। আর এই কারণেই সে ভাবছিল গেটের কাছে যাওয়া উচিত গেটটি খুলে দেওয়ার জন্য, যাতে করে আলিয়ারা সহজে ভেতরে প্রবেশ করতে পারে। তবে স্যাম কিছুতেই বাইরে বের হতে চাইছিল না, সেই রিস্ক কিছুতেই নেবে না। যা শুনে আদিল বলে তাকে চিন্তা না করতে। আদিল নিজেই যেতে চায় এবং ইলহামও তার সাথে যাবে বলে ঠিক করে। তারা দুজনে ভয়ে ভয়ে আস্তে আস্তে গিয়ে পৌঁছায় সিকিউরিটি গার্ডের ওই ঘরে। সেখানে গিয়ে আদিল বাইরেই দাঁড়িয়ে থাকে এবং ইলহামকে বলে ভেতরে গিয়ে চাবি খুঁজতে। ইলহাম ভেতরে গিয়ে চাবি খুঁজছিল, তবে কোথাও সে পাচ্ছিল না। এমন সময় হঠাৎ করে আদিলের শরীর খারাপ হতে শুরু করে। ওই মন্ত্রের প্রভাব পড়তে শুরু করে তার উপর, যার ফলে তার রক্ত বমি হয়। তাকে এইভাবে অসুস্থ দেখে ইলহাম তার কাছে ছুটে আসে এবং তাকে ভেতরে এসে রেস্ট নিতে বলে। তখন আদিল বলে যে তার মনে হয় সেও ওয়ারির মতো হয়ে যাবে। ইলহাম তাকে এইসব কথা বলতে নিষেধ করে। তখন আরেকজন জম্বি স্টুডেন্ট সেদিকে ছুটে আসলে তারা দুজনেই ভেতরে চলে যায় এবং দম বন্ধ করে সেখানে লুকিয়ে থাকার চেষ্টা করে, যাতে করে ওই জম্বি কিছুতেই তাদের উপস্থিতির ব্যাপারে টের না পায়। তবে এখানে আদিল ইলহামকে বলে যে আলিয়া আসলে সে যেন নিককে নিয়ে হসপিটালে চলে যায়, তার কথা চিন্তা না করে। এই কথা বলে সে ইলহামকে আর কিছু বলার সুযোগই দেয় না, বরং রুম থেকে বের হয়ে উল্টো দিকে ছুটতে থাকে, যাতে করে ওই জম্বি তার পিছু পিছু চলে যায়। আর এমনটিই হয়। ফলে ইলহাম সেখানে দাঁড়িয়ে আদিলের করা তার জন্য আত্মত্যাগ দেখতে থাকে। অন্যদিকে এইভাবে ছুটতে ছুটতে আদিল আরো কয়েকজন জম্বির সামনে চলে আসে। তাকে জম্বিরা ঘিরে ধরেছিল ঠিকই, তবে তার হাতে ওয়ারির কামড়ের স্থানটির গন্ধ শুকিয়ে তারা সেখান থেকে চলে যায়। তারা আদিলের উপর কোনো রকম আক্রমণ করে না। ফলে আদিলও নিশ্চিত হয়ে যায় যে সেও খুব শীঘ্রই তাদের মতোই জম্বি হতে চলেছে। জম্বি তো নয়, এই যেন ডিমন অর্থাৎ শয়তান। এখন অন্যদিকে পকেট গেট দিয়ে আলিয়া এবং ফিজাও ভেতরে প্রবেশ করেছিল। এদিকে নাজিম এবং সিকিউরিটি গার্ড বসে ভাবছিল যে তারা কি করতে পারে। তখনই সিকিউরিটি গার্ডের মনে পড়ে যায় যে এই হোস্টেলে একটা জেনারেটর ছিল, যেটা অনেক আগেই বন্ধ করে ফেলে রাখা হয়েছিল। যেহেতু তীব্র আলোর সম্মুখে ওই ডিমনগুলো আসতে পারছে না, তাই তারা ঠিক করে যে তারা জেনারেটরটি চালানোর চেষ্টা করবে। এখন তারা লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে করে জেনারেটরের রুমের দিকে এগোচ্ছিল। ওই সময় আলিয়া এবং ফিজাও মাঠের মাঝখানে ছিল। তারা রক্তে রঞ্জিত একটা ফুটবল দেখতে পায়। এর উপর রক্ত দেখে তারা একটু অবাক হয়। এমন সময় দূরে গোলপোস্টের স্থানে একজন ছেলে দাঁড়িয়েছিল। তারা ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে যে আদিল কোথায়। এই কথা জিজ্ঞাসা করতে না করতেই ওই ছেলেটি তাদের উপর হামলা করে। তারা দুজনেই পালানোর চেষ্টা করে, তবে আলিয়া নিচে পড়ে যায়। তাকে ছেলেটি কামড় দিতেই চলেছিল, এমন সময় ফিজা এসে তার মুখে নিজের ব্যাগ বাঁধিয়ে দেয়, যার ফলে ছেলেটি এবার আক্রমণ করে ফিজার উপর। তাদের দুজনের এই চিৎকার শুনে সেখানে গিয়ে পৌঁছায় নাজিম এবং সিকিউরিটি গার্ড। নাজিমের হাতে থাকা ওই স্পটলাইটের সাহায্যে সে ওই জম্বিটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তার কাছে ছিল ফিজার ব্যাগটিও, তবে ব্যাগের মায়া না করে তারা সেখান থেকে পালিয়ে আসে। এদিকে ওই ছেলেটির ভেতরে থাকা শয়তানটি বাকি সাথীদেরকে ডাকতে থাকে। এদিকে কিছু দূর যাওয়ার পর নাজিম আলিয়াকে জিজ্ঞাসা করে সে কে। তখন আলিয়া তাকে খুলে বলে যে আদিলই তাকে কল করে এই ডেঞ্জারের ব্যাপারে জানিয়েছিল। সে আদিলের ব্যাপারে জিজ্ঞাসা করলে নাজিম বলে তার ওয়ার্ডেনের রুমে থাকার কথা। তাই তো তারা চারজন মিলে ওয়ার্ডেনের রুমের দিকে রওনা হয়। ওই সময় আমরা আদিলকে দেখতে পাই, যে কিনা ওই পকেট গেটের কাছে পৌঁছে গিয়েছিল এবং বাইরে থাকা আলিয়াদের গাড়িটিও দেখেছিল। তবে দেওয়ালে লেখা ওই মন্ত্রের কারণে সে তখন এমন একটা পজিশনে ছিল যে সে কোনো
বশ কাটাতে পারছিল না। অন্যদিকে রুমে বসে স্যাম ভাবছিল যে হয়তোবা ইলহাম তাদেরকে ফেলে রেখেই চলে গিয়েছে। নিক তাকে এই ধরনের চিন্তা করতে মানা করে। তখনই সেখানে আলিয়াদের নিয়ে নাজিম চলে আসে। আলিয়া আদিলের কথা জিজ্ঞাসা করলে স্যাম জানায় সে সিকিউরিটি গার্ডের রুমে গিয়েছে চাবি নেওয়ার জন্য। সিকিউরিটি গার্ড তখন বলে সে চাবি তো নিজের সাথে করে নিয়ে এসেছে। তখনই সেখানে চলে আসে ইলহাম। আলিয়া ইলহামের কাছে জিজ্ঞাসা করে আদিলের ব্যাপারে। ইলহাম কোনো উত্তর দিতে পারছিল না। শেষমেশ সে জানায় যে আদিলও ওয়ারির মতো হয়ে গিয়েছে। যা শুনে আলিয়া তো একদমই ভেঙে পড়ে। সে তখনই রুম থেকে বেরিয়ে যেতে চাইছিল, তবে ফিজা তাকে কোনো মতে সামলে নেয়। সে সেখানেই বসে কাঁদছিল। তখনই স্যাম হঠাৎ করে ইলহামকে এর জন্য দায়ী করতে থাকে। তার মনে হচ্ছিল বাইরে যাওয়ার কারণেই আদিলের এমনটি হয়েছে, ভেতরে বসে থাকলে তারা সেফ থাকতো। তখন ইলহাম বলে যে সে তখনও আরেকজন স্টুডেন্টকে সাহায্য করতে দেয়নি, যে কিনা তাদের কাছে এসে দরজা ধাক্কিয়ে সাহায্য চাইছিল। তার মতো স্বার্থপর ইলহাম কিছুতেই হতে পারবে না। সে শুধুমাত্র নিজের কথাই ভাবে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেলে সিকিউরিটি গার্ড তাদেরকে থামায়। ইলহাম জিজ্ঞাসা করে যে ফিজার গাড়ি কোথায়। ফিজা বলে গাড়ি তো পকেট গেটের সামনে, তবে যে ব্যাগের ভেতরে গাড়ির চাবি ছিল সেটা তো একটা জম্বি ছেলের গলায়। যা শুনে এবার তাদের লাস্ট হোপটাও শেষ হয়ে যায়। তবে ফিজা বন্ধ থাকা জেনারেটরের ব্যাপারে জানার পর বলে যে সে ওই জেনারেটর অন করতে পারবে, আর এর জন্য তার পেট্রোল এবং কিছু জিনিসপত্রের প্রয়োজন। তাদের মধ্যে থেকে একমাত্র আলিয়ার কাছেই ফোন ছিল। তাই এবার নাজিম ঠিক করে যে তারা আলাদা আলাদা দলে ভাগ হয়ে যাবে। ফিজা সিকিউরিটি গার্ডের সাথে চলে যাবে জেনারেটরের রুমে। অন্যদিকে ইলহাম এবং স্যাম যাবে পেট্রোল সহ ওই জিনিসপত্র নিতে। অন্যদিকে নাজিম যাবে আলিয়ার ফোন নিয়ে উঁচু স্থানে, যাতে করে নেটওয়ার্ক পেতে পারে। তবে আলিয়া তার ফোন নাজিমের হাতে ছাড়তে চাইছিল না। তাই সে বলে যে সে নিজেও নাজিমের সাথেই যাবে। ফলে নাজিমকে বাধ্য হয়ে রাজি হতে হয়। নিক যেহেতু অসুস্থ, তাই তাকে ভেতরেই বসে থাকতে বলা হয়। অন্যদিকে তখনও পর্যন্ত ওই শয়তানের সাথে লড়াই করে চলেছিল আদিল। ওই শয়তান কোনোভাবেই তার শরীর নিজের বশে নিতে পারছিল না, তবে তার ভীষণভাবে কষ্ট হচ্ছিল। তখনই আদিল নিজের সামনে ওয়ারিকে দেখতে পায়, যে কিনা একদমই সুস্থ স্বাভাবিক ছিল। সে তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তাকে সরি বলে, কেননা সে তাকে রক্ষা করতে পারেনি। সেই সাথে নিজের কষ্টের কথাও বলে। যা শুনে ওয়ারি বলে যে সে যদি ওয়ারির সাথে চলে আসে, ওয়ারির পথ বেছে নেয়, তাহলে তাকে এই কষ্ট আর সহ্য করতে হবে না। তার কষ্ট একমাত্র ওয়ারি দূর করতে পারে। একথা বলা মাত্রই আদিল তার সামনে নিজেকে সঁপে দেয়। এরপরই আমরা অরির আসল রূপ দেখতে পাই। সে নিজের রক্ত দিয়ে আদিলের মুখে আবার ওই মন্ত্র আঁকে এবং সেটা জোরে জোরে পড়তে থাকে, যার ফলে এবার আদিলও ওই শয়তান দ্বারা পজেস হয়ে যায়। অন্যদিকে অনেক কষ্টে ওই জেনারেটর পর্যন্ত পৌঁছে গিয়েছিল সিকিউরিটি গার্ড এবং ফিজা। তারা ভেতরে ঢুকে কোনোমতে শাটার টেনে পৌঁছে যায় জেনারেটরের কাছে। তবে পেট্রোল এবং ওই জিনিসগুলো বাদে এটা অন করা যাবে না। এ কারণে সিকিউরিটি গার্ড বলে সে বাইরে গিয়ে অপেক্ষা করবে ইলহাম এবং স্যামের জন্য, ততক্ষণ পর্যন্ত সে যেন ভেতরেই থাকে। এদিকে আমরা ইলহাম এবং স্যামকে দেখতে পাই। স্যাম বাইরে পাহারা দিচ্ছিল, অন্যদিকে ইলহাম সব জিনিসপত্র নিচ্ছিল। এমন সময় স্যাম দেখতে পায় দুইজন শয়তানের বশে থাকা স্টুডেন্ট তাদের দিকে তেড়ে আসছে। ওই মোমেন্টে সে খুবই স্বার্থপরতার একটা কাজ করে। সে ইলহামকে কোনো কিছু বলেই না, বরং সে আস্তে করে সেখান থেকে কেটে পড়ে। ইলহাম জিনিসপত্র গুছিয়ে যখন বাইরে আসে, তখন সে হতবাক হয়ে যায়। সেখানে স্যাম নেই, বরং ওই দুটো জম্বি ছিল, যাদের হাত থেকে কোনো মতে দৌড়ে পালানোর চেষ্টা করতে থাকে সে। ওই সময় সিঁড়ির এক কোণে স্পটলাইট হাতে নিয়ে লুকিয়েছিল স্যাম। এই স্পটলাইট দিয়ে সে খুব সহজেই ইলহামকে সাহায্য করতে পারত, কিন্তু এই পথ বেছে না নিয়ে সে চলে যায় নিকের কাছে। সেখানে গিয়ে সে নিককে জানায় ইলহাম অলরেডি মারা গিয়েছে। সে নিজের চোখে দেখেছে এটা। এখন তাদেরকে এখানে অপেক্ষা করলে চলবে না। নিক যেন তার উপর বিশ্বাস করে এবং তারা দুজন যেন ওই সিক্রেট এন্ট্রান্স অর্থাৎ পকেট গেটের কাছে চলে যায়। তারা কোনোভাবে এই এরিয়া থেকে বেরিয়ে যেতে পারলেই বেঁচে যাবে। অসুস্থ নিক বাকিদের জন্য অপেক্ষা করতে চাইছিল, তবে স্যাম এখানে তাকে ভুলভাল বোঝাতে থাকে। এদিকে আলিয়া এবং নাজিমের সামনেও অনেকগুলো জম্বি ছিল। তাদের কাছ থেকে কোনোমতে পালিয়ে তারা উপরের তলায় চলে যায়। উপরের ফ্লোরে গিয়ে বিভিন্ন স্থানে তারা নেটওয়ার্ক খুঁজছিল, কোথাও নেটওয়ার্ক ছিল না। এমন সময় হঠাৎই গুমরানির আওয়াজ শোনা যায়। তারা দেখতে পায় তাদের সামনে দাঁড়িয়ে আছে আদিল। আদিলকে দেখে আলিয়া তার দিকে এগোতে গেলে নাজিম তাকে আটকে নেয়।
এবং আদিলকে জিজ্ঞাসা করতে থাকে যে সে ঠিক আছে কিনা। তবে আলিয়া নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না এবং আদিলের দিকে এগিয়ে যেতেই সে হামলে পড়ে তাদের দুজনের উপর। সে এখন পুরোপুরি ওই শয়তানের বশে ছিল। নাজিম আপ্রাণ চেষ্টা করছিল তার হাত থেকে নিজেকে বাঁচানোর। সে নাজিমকে ফেলে দিয়ে তাকে কামড়াতে যাচ্ছিল, এমন সময় পিছ থেকে তাকে আটকে নেয় আলিয়া। সে ঘুরে আলিয়ার দিকে এগোচ্ছিল ভয়ানকভাবে। আলিয়া তখন আদিলকে তার নাম ধরে ডাকতে থাকে। আদিল তার গলা চেপে ধরে। তখন আলিয়া বারবার নিজের নাম বলতে থাকে। এই নাম নেওয়ার ফলে আদিল কিছু সময়ের জন্য জ্ঞান ফিরে পায়। সে আলিয়ার নাম নেয়। যমজ ভাই বোনের মধ্যে থাকা কানেকশনের কারণেই হয়তো বা এটা সম্ভব হয়। আদিল অনেক কষ্টে নিজের হাতকে কন্ট্রোলে আনে, আর এরপর সে আলিয়ার হাত ধরে এবং তাকে প্রমিস করতে বলে যে তার অবর্তমানে সেই তাদের বাবা মায়ের খেয়াল রাখবে। আলিয়াও এখানে আদিলের হাত ধরে প্রমিস করে এবং তাকে এই শয়তানের সাথে ফাইট করতে বলে। তবে আদিল তা করতে পারে না। তার মাথায় তখনও ওই মন্ত্রগুলোই চলছিল, যে কারণে সে এবার আলিয়াকে বাঁচানোর জন্য নিজেই ওই উঁচু স্থান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। ফলে আলিয়া উপর থেকে চিৎকার করতে থাকে। তখন সেখানে আরো কিছু পজেসড স্টুডেন্ট চলে আসে। তারা উপরে যখন আলিয়া এবং নাজিমকে দেখে তখন তারা তাদের উপর হামলা করার জন্য উপরে চলে আসে। এরা সংখ্যায় অনেক ছিল, যে কারণে নাজিম কোনো মতে একটা ঘরের মধ্যে গিয়ে আলিয়াকে নিয়ে লুকিয়ে পড়ে। ওই ক্লাসরুমের দরজায় কোনো রকম লক ছিল না। এমন সময় ভুলবশত আলিয়া একটু শব্দ করে ফেলে এবং ওই পজেসড হওয়া স্টুডেন্টরা তার উপর হামলা করতে দরজার কাছে চলে আসে। ফলে এবার নাজিম অন্য দরজা দিয়ে আলিয়াকে বেরিয়ে নিয়ে নিচে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই স্যাম এবং নিককে, যারা একটা গাছের কাছে পৌঁছে গিয়েছিল। সামনে ছিল একটা বিশাল মাঠ। এই মাঠের অপর প্রান্তে রয়েছে ওই পকেট গেট, যে পর্যন্ত যাওয়ার জন্য তারা ঠিক করে যে তারা 1 2 3 বলে দৌড় দিবে। এর ফলে তারা দৌড়ে পকেট গেট পার করতে পারলেই বেঁচে যাবে। নিকও এখানে স্যামের কথা মেনে নেয়। স্যাম 1 2 3 গোনা মাত্রই নিক দৌড় দেয়, কিন্তু স্যাম দৌড়ায় না। সে মূলত নিককে একটা চারা হিসাবে ব্যবহার করছিল। নিকের পেছনে জম্বি পড়ে যায়। আশপাশ থেকে সব জম্বিরা নিকের উপর হামলা করে, আর এই সুযোগে স্যাম সেখান থেকে পালিয়ে পকেট গেট পর্যন্ত যেতে চাইছিল। বেচারা নিক এখানে স্যামের কাছে সাহায্য চাইতে থাকে, তবে সে তো দৌড়ে পালানোর চেষ্টা করছিল। তার হাতে ছিল স্পটলাইট, তবে কিছু দূর যেতেই সে পড়ে যায়। তার পিছে থাকা দুটো জম্বি তার উপর হামলা করে। সে প্রথমে ওই স্পটলাইট দিয়ে তাদেরকে আটকাতে পারলেও বেশিক্ষণ পারে না, কেননা এই স্পটলাইটটি বন্ধ হয়ে যায়। কথায় আছে না যে যদি কেউ কার সাথে খারাপ করে তাহলে তার সাথে নিশ্চয়ই খারাপ হবে। স্যামের সাথেও এমনটিই হয়েছিল। প্রথম থেকেই সে স্বার্থপরের মতো ব্যবহার করছিল, আর এই কারণেই সে শেষমেশ শিকার হয় এই পজেসড হওয়া স্টুডেন্টদের। তার কারণে বেচারা নিকও মারা যায়। এদিকে আলিয়াকে নিয়ে একটা রুমের ভেতরে গিয়ে লুকিয়ে পড়েছিল নাজিম। তাদের পিছু করতে থাকা ওই পজেসড স্টুডেন্টদের মধ্যে থেকে একজন স্টুডেন্ট ভেতরে প্রবেশ করে, তবে সে তাদেরকে দেখতে পায় না। তারা কোনো মতে এই যাত্রায় বেঁচে যায়। অন্যদিকে এলহাম ওই জিনিসগুলো নিয়ে দৌড়ে পৌঁছে গিয়েছিল জেনারেটর থাকা ওই রুমের কাছে, যেখানে আগে থেকেই ফিজা এবং সিকিউরিটি গার্ড তার জন্য অপেক্ষা করছিল। তার পেছনে থাকা এতগুলো জম্বি দেখে সিকিউরিটি গার্ড সামনে চলে আসে তাকে বাঁচানোর জন্য। এদিকে কিছু জম্বি তাদের উপরও হামলা করে, যে কারণে এলহাম এবং ফিজা কোনো মতে শাটার টেনে দেয়। সেখানেও একটা জম্বি বারবার তাদেরকে হামলা করার চেষ্টা করছিল। তারা কোনো মতে ওই জম্বিটিকে বাইরে বের করে দেয়, তবে এরই মাঝে সিকিউরিটি গার্ডও বাইরে থেকে যায়। তাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। সে স্বেচ্ছায় এলহামকে বাঁচানোর জন্য জম্বির মাঝখানে চলে এসেছিল, আর এভাবেই মারা যায় সিকিউরিটি গার্ডও। ফলে ফিজা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জেনারেটরটা অন করার জন্য সেদিকে এগিয়ে যায়। এদিকে তাদের শাটারের বাইরে পজেসড হওয়া ওই স্টুডেন্টরা বারবার হামলা করছিল। অন্যদিকে নাজিমের মাথায় একটা বুদ্ধি এসেছিল, যে কারণে সে আলিয়াকে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসে এবং চলে আসে এই হোস্টেলের রান্নাঘরের কাছে। তবে সেখানে এসে দরজা খোলার সময় হঠাৎ করে কয়েকটা পজেসড স্টুডেন্ট তাদেরকে দেখে ফেলে। ফলে সেখানে অনেকগুলো জম্বি টাইপের পজেসড স্টুডেন্টরা হাজির হয়ে যায় এবং তাদের উপর হামলা করতে এগিয়ে আসে। নাজিম কোনোমতে চেষ্টা করছিল তালা খুলে ভেতরে প্রবেশ করার, আর এরই মাঝে একটা স্টুডেন্ট নাজিমের হাতে কামড় দেয়। নাজিম এবং আলিয়া ভেতরে চলে আসলেও নাজিমের হাতে কামড় লেগেছিল। এর মানে নাজিম খুব ভালোভাবে জানতো। ভেতরে এসে তারা দরজাটি আপাতত ফ্রিজ দিয়ে আটকে দেয়, তবে এই জম্বিগুলো জানালা ভাঙার চেষ্টা করছিল।
ফলে তারা দুজন ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছিল। এমন সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটে। সব পজেসড স্টুডেন্ট একদম শান্ত হয়ে যায়। এই জিনিসটা ফিজা এবং ইলহামও লক্ষ্য করে। তবে ফিজা এসবের সময় নষ্ট না করে সে জেনারেটর ঠিক করার কাজে লেগে গিয়েছিল। এদিকে ভেতরে বসে আলিয়া এবং নাজিমা অপেক্ষা করছিল জেনারেটরটা চালু হওয়ার। এমন সময় ওই রুমের জানালার কাছে এসে পৌঁছায় ওয়ারি। আর এ কারণেই মূলত সব স্টুডেন্টরা শান্ত হয়ে গিয়েছিল। সে এখানে নাজিমের নাম ধরে ডাকতে থাকে, যা শুনে নাজিম এবার জানালার কাছে এগিয়ে যায়। তখন ওয়ারি বলে তাকে ফলো করতে। তাকে অনুসরণ করলেই নাজিমের কষ্ট কমে যাবে। নাজিম জিজ্ঞাসা করে যে সে তার কষ্টের ব্যাপারে কি জানে। তখন ওয়ারি বলে সে সবকিছু জানে, তার ছেলে মেয়েকে হারানোর কথা, ওই অ্যাক্সিডেন্টের কথা। সে কি এমন পাপ করেছিল যে তার সাথে এমনটি হয়েছিল? কেন তাকে এতটা কষ্ট সহ্য করতে হলো? এইসব কথা বলে মূলত ওয়ারির ভেতরে থাকা ওই শয়তান নাজিমের ঈমান দুর্বল করার চেষ্টা করছিল। যার ঈমান অলরেডি তো দুর্বল হয়ে গিয়েছিল ওই অ্যাক্সিডেন্টের কারণে। সে এখানে আলিয়াকে ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানায়, যে অ্যাক্সিডেন্টের কারণে সে হারিয়েছিল নিজের স্ত্রী এবং 2 সন্তানকে। সে মূলত তার স্ত্রী এবং সন্তানদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘুরতে বের হয়েছিল। এমন সময় আচমকা একটা ট্রাক এসে তাদের গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করে। ওই ঘটনার কথা মনে করে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল নাজিম। এমন সময় সে নিজের সামনে সারা অর্থাৎ তার স্ত্রীকে দেখতে পায়, যা দেখে সে ছুটে চলে যায় তার কাছে। অথচ আলিয়া সেখানে কাউকেই দেখতে পাচ্ছিল না। মূলত এটাও ওই শয়তানেরই একটা চাল ছিল। সে সারার মাধ্যমে নাজমিকে ম্যানিপুলেট করছিল, তার সাথে পরলোকে গিয়ে তাদের বাচ্চাদের সাথে সুখে শান্তিতে থাকার জন্য। নাজিমও এখানে ম্যানিপুলেট হয়ে যায় এবং সারার হাত স্পর্শ করে। সাথে সাথে সারা এক ভয়ানক রূপ নিয়ে তার উপর হামলা করে, যা দেখে নাজিম ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। তখন ওয়ারি বারবার ওই মন্ত্রগুলো পড়ছিল, যার ফলে নাজিমের ভীষণ কষ্ট হতে থাকে। যেহেতু আগে থেকে ওই শয়তানি স্টুডেন্টদের মধ্যে থেকে একজন তাকে কামড়ে দিয়েছিল, এ কারণেই শয়তান তাকেও নিজের অনুসারীতে পরিণত করতে পারছিল, যে ব্যাপারটা নাজিম বুঝতে পারে। আর এই কারণেই এই রান্নাঘরের পেছনের দিকে থাকা একটা জানালা খোলার চেষ্টা করছিল। এদিকে ওয়ারির ইশারায় জম্বিগুলো আবারও তাদের ওই দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। নাজিম অনেক কষ্টে পেছনের ওই জানলাটি খুলে ফেলে। তখন সে আলিয়াকে এখান থেকে বেরিয়ে পালিয়ে যেতে বলে। আলিয়া জিজ্ঞাসা করে যে নাজিম কেন তার সাথে যাবে না। তখন নাজিম বলে শয়তান খুব শীঘ্রই তাকেও পজেস্ট করতে চলেছে। তাই সে এখানে আলিয়াকে মনে করিয়ে দেয় আদিল তাকে কি প্রমিস করিয়েছিল। সে তাকে সেই প্রমিস রাখতে বলে এবং এখান থেকে বেরিয়ে যেতে বলে। আলিয়াও তার কথা মেনে নেয় এবং ওই জানালা দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। সাথে সাথে টিচার নাজিম ভেতর থেকে জানালাটি আটকে দেয়। এদিকে হাজার চেষ্টার পরও ফিজা কিছুতেই ওই জেনারেটর অন করতে পারছিল না, যে কারণে এবার সে অনেকটা হতাশ হয়ে পড়ে। সে কাঁদতে শুরু করে সেখানেই বসে। এদিকে দরজায় দুদিক থেকেই ধাক্কাচ্ছিল ওই পজেসড হওয়া স্টুডেন্টরা। তবে তখনও পর্যন্ত হাল ছাড়েনি নাজিম। সে নিজে রান্নাঘরে ছিল, তাই সে ঠিক করে যে সে নিজে তো মরবেই, সেই সাথে এই পজেসড হওয়া স্টুডেন্টদেরও নিয়ে মরবে। আর এই কারণেই সেখানে থাকা গ্যাসের পাইপের লাইন সে খুলে দেয়। সে বুঝতে পেরেছিল যেহেতু স্পটলাইটে এই শয়তানদের কষ্ট হয়, এর মানে নিশ্চয়ই আগুনে পুড়িয়ে তাদেরকে মারা যাবে। তাই তো সে গ্যাসের মুখগুলো খুলছিল এবং একই সাথে আয়াতুল কুরসি পাঠ করছিল। সেই সময় সে নিজেকে সঁপে দিচ্ছিল মহান আল্লাহ তাআলার নিকটে। সে একটা চেয়ার নিয়ে বসে পড়ে এবং পকেটে থাকা তার ফ্যামিলির ফটো দেখতে থাকে। জিনিসটা সে ঠিক করে নিচ্ছিল। এমন সময় অন্যদিকে ওই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পজেসড হওয়া স্টুডেন্টরা। তাদের সামনে বসেছিল নাজিম। তারা এখানে ছটফট করতে করতে শান্ত হয়ে যায়, কেননা সেখানে ওয়ারি এসেছিল। ওয়ারির ভেতরে থাকা শয়তান হাসতে হাসতে নাজিমের দিকে এগিয়ে আসে এবং তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে তাকে অনুসরণ করতে। তখনই নাজিম তার দিকে তাকায় এবং নিজের হাতে থাকা গ্যাস লাইটটি বের করে, যা দেখে ওয়ারির ভেতরে থাকা শয়তান কিছু করতে পারার আগেই নাজিম গ্যাস লাইটটি জ্বালিয়ে দেয়, যার ফলে এক বিশাল আকৃতির বিস্ফোরণের সৃষ্টি হয়। সেখানে আগুন ধরে ওয়ারি সহ সব স্টুডেন্টরা মারা যায়। এরই মাঝে অনেক চেষ্টার পর ফাইনালি ফিজা জেনারেটরটা চালিয়ে দেয়। তবে যেহেতু ওয়ারি অলরেডি মারা গিয়েছিল, তাই বাইরে থাকা ওই স্টুডেন্টরাও ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের ভেতরকার শয়তানও শান্ত হয়ে যায়। আলিয়া দাঁড়িয়ে দেখতে থাকে আগুনে জ্বলতে থাকা ওই ঘরটি।
তার ভীষণ খারাপ লাগছিল নাজিমের জন্য। এখন পরদিন সকাল হতেই উদ্ধারকর্মী সেখানে চলে আসে। নিউজে বলা হচ্ছিল আগুন লাগার কারণে এই হোস্টেলে থাকা 20 জন স্টুডেন্টেরও বেশি মানুষ মারা গিয়েছে। এই ইনসিডেন্টে 3 জন সার্ভাইভার রয়েছে। আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই ঘর থেকে যেখানে আগুন লেগেছিল। আর এই ব্যক্তি আর কেউ নয় বরং ওয়ারি ছিল, যেটা আমরা তার হসপিটালের দৃশ্য দেখেই জানতে পারি। সে আচমকা চোখ মেলে, যেখানে তার 2 চোখই কালো ছিল। এদিকে বেঁচে যাওয়া আলিয়া, ফিজা এবং ইলহামের কোনো কথাই কেউ বিশ্বাস করছিল না। আর এই ভয়ানক এন্ডিং এর মধ্য দিয়েই আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন।